যিনি একজন পৌরসভার মালিক আছে না, বলছে অনুব্রত বাঘ এসে গেছে। তো এই বাঘ, সিংহ, শেয়াল, হায়না আমরাও দেখব যে তারা কিভাবে দৌড়াচ্ছে, বাঘের পেছন পেছন দৌড়াচ্ছে, কোন খাঁচায় তারা আছে সেটাও কিন্তু আগামী দিনে দেখার বিষয়, যে বাঘের মতো আছে না শিয়ালের মতো আছে না হায়নার মতো আছে। কলকাতা পৌর কর্পোরেশনের একজন কাউন্সিলর ছন্দা দেবী, তিনি মাত্র ৮০ টাকা দাবি করেছেন পার স্কোয়ার ফিট, আর কোনো বাড়তি দাবি নেই। পুজো এসে গিয়েছে এবং খরচ বলছে কাজ শুরু করে দিতে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন উৎসব ফিরতে, মাত্র এই ৮০ টাকা সে প্রায় মুষ্টি ভিক্ষার মতন করে চাইছেন তারই বাড়িতে। শুভেন্দু অধিকারী সেটা প্রকাশ করলেন। এটা কি মনে হচ্ছে এভাবেই চলবে? বিল্ডিং ভেঙে পড়লে তার দায় কে নেবে? দেখুন, এই যে পৌরসভাগুলো, যেখানে অনেক যারা পৌরপিতা আছেন, যারা কাউন্সিলর আছেন, এমএলএ আছেন, অনেকেই তাদের স্কোয়ার ফুট বলে ডাকে, স্কোয়ার ফুট এমএলএ, স্কোয়ার ফুট কাউন্সিলর। তো সবাই জানে যে এরা স্কোয়ার ফিটে টাকা নেয়। তো এটা তো নতুন কিছু নয়, এটা তো এই যে ৭৫-২৫-এর ভাগ, এটা কোথা থেকে আসবে? তো এই স্কোয়ার ফিট কাউন্সিলর হোক, স্কোয়ার ফুট এমএলএ হোক, যে টাকার দাবি করে সেটা তো নিচ থেকে উপর অব্দি যায়। এই মেলা খেলা মোচ্ছব কোথা থেকে হয়? তো এটা আজকে নতুন কিছু নয়। স্বভাবত এটা সবাই জানে যে এই ধরনের ঘটনা চলছে, এটা ওপেন সিক্রেট। বলা যায় যে শাসক দলের সামনে সত্যি কথাটা কেউ বলতে পারে না, ওই জন্য অনেকে স্কোয়ার ফিট কাউন্সিলর বা স্কোয়ার ফুট এমএলএ বলে রাখে। কুণাল ঘোষ আসরে নেমেছেন এই বিষয়ে, হচ্ছে এখনও তো সত্যতা প্রমাণ হয়নি, এরকম কিছু হলে দল অবশ্যই তদন্ত করবে। কিন্তু এমনটা বলা, এই ভিডিওর সত্যতা কুণাল ঘোষ বলছেন যে এই কুণাল ঘোষ তিনি বারবার সরব হয়েছেন এই ভিডিও নিয়ে, যে ভিডিওর সত্যতা এখনও প্রকাশ হয়নি, সে ভিডিওর সত্যতা প্রকাশ হলে দল ব্যবস্থা নেবে। না, ওদের এই সবগুলো সত্যতা প্রকাশ হয় না। সন্দেশখালির ভিডিও, ফেক ভিডিও বানিয়ে সেটা সামনে এনে ওটা সত্যি। আর এই ধরনের ঘটনা কাউন্সিলরকে বলতে দেখা যাচ্ছে, তার বেলায় এই ভিডিও সত্যি কিনা উনি জানেন না, উনি নিজেই ঠিক কিনা উনি নিজেই জানেন না। একজন চোর, একজন জেলখাটা আসামির উত্তর দিতেও আমাদের খারাপ লাগে। উনিই বলেছিলেন যে সব থেকে সারদার বড় বেনিফিশিয়ারি যদি কেউ থেকে থাকেন সেটা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কি কুণাল ঘোষকে শাস্তি দিয়েছিলেন? দেননি, কারণ তিনি জানেন ওটা সত্য কুণাল ঘোষ বলছে। তারপরে তার প্রমোশন হয়েছিল যাতে কুণাল ঘোষ আর কিছু না বলে। এই কুণাল ঘোষই বলেছিলেন আমায় মেরে ফেলার চক্রান্ত করছে এই রাজ্য পুলিশ, আমাকে মমতা ব্যানার্জির মুখোমুখি সামনাসামনি বসানো হোক। সত্যি কোনটা? মমতা ব্যানার্জিকে বলা কথা, নাকি কুণাল ঘোষ সেই সময় যে জেলে থেকে যে কথাগুলো বলেছিলেন সেইটা সত্যি? কুণাল ঘোষ সত্যি না মমতা ব্যানার্জি সত্যি? মানুষ জানতে চায়। তো এই জেল কাটা আসামি, যার রন্ধ্রে রন্ধ্রে মিথ্যে কথা, যিনি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে নতুন নতুন ইতিহাস রচনা করেন, তার কথার উত্তর দেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা আছে? যেটা ওপেন সিক্রেট হিসাবে বাজারের মার্কেটে একদম একটা বাচ্চা ছেলেও জানে যে এই পশ্চিমবঙ্গের পৌরসভা, এই পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর, এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, এই পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তর, এই পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর, এই পশ্চিমবঙ্গের চাকরি দিতে গেলে যে দপ্তর যেটা মুখ্যমন্ত্রীর হাতে আছে, তার রন্ধ্রে রন্ধ্রে কি দুর্নীতি হয় সেটা একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে। সেই জন্য কুণাল ঘোষ কি বলছেন এটা উত্তর দেওয়ার মতো পরিস্থিতি মনে হয় অন্তত ভারতীয় জনতা পার্টির নেই। কারণ ভারতীয় জনতা পার্টিতে এই রকম জেল খাটা আসামি ক্রিমিনাল কেউ আছে বলে মনে হয় না। ফাল্গুনিদি, এটা তো মনে হওয়ার কথা যে বিল্ডিং আমরা বারবার ভেঙে যেতে দেখছি, একজন প্রমোটার অবশ্যই তার ব্যবসার জন্য আসবে, এবং সেই জায়গায় যদি এত জায়গায় ভাগ দিতে হয়, কোথাও ৮০ কোথাও ১০০০, তাহলে তো তার ব্যবসায় ওই ন্যূনতম মালপত্র ব্যবহার করতে হবে যেগুলো দিলে তার প্রফিট হবে। এবার বিল্ডিং ভেঙে গেলে দায় কার? পৌরসভা তো কিছুই জানে না। সমস্ত আমরা মেটিয়াপুরুজেও যে বিল্ডিং ভেঙে পড়ার কাহিনী দেখেছি, এরকমটা আবারও ঘটবে না তো আমার শহরে? দেখুন, এই রকম ঘটনা ঘটছে, এই রকম ঘটনা আবারও ঘটবে। কারণ জলাভূমি বন্ধ করে ইমারত গড়ে উঠছে, বিভিন্ন জায়গায় একের পর এক এই রকমভাবে টাকার জুলুম করে, যে থ্রেড কালচার বলছে না, এই থ্রেড কালচার যেরকম সিপিএমের সময় ছিল, এটা আরও বেশি ফলে ফুলে ভরে উঠেছে এই তৃণমূলের সময়, থ্রেড কালচার। তো এই থ্রেড দিয়ে দিয়ে যে টাকা নেওয়া, জমি নেওয়া, জমি ভরাট করা, পুকুর বুঝিয়ে ইমারত তৈরি করা, ফ্ল্যাট তৈরি করা, এই যে লাভ, এবং যেভাবে তৈরি হচ্ছে, যে বেআইনিভাবে তৈরি হচ্ছে, তো এটা ভেঙে পড়তে বাধ্য। কারণ যে প্রমোটাররা লাভ করার উদ্দেশ্যে এই যে বিল্ডিংগুলো করছে, তারা তো লাভ করবেই কোথাও না কোথাও। এবারে সেখানে যদি ১০০ টাকার জায়গায় তাকে ৩০০ টাকা, সেখানে আরও
যে টাকায় করছে তার থেকে আরও অধিক পরিমাণ তার লাভের পরেও যদি তাকে বিভিন্ন শাসক দলকে দিতে হয়, তো স্বভাবতই সেইটা রেখেই তো সে বিক্রি করবে, সে তো আর লস করে বিক্রি করবে না। তাহলে সেখানে সে সেই রকম ধরনেরই মাল দেবে এবং যেটা মানুষও কিনতে পারবে। তো সেই মানুষ কিনতে পারা আর এই শাসক দলকে উপঢৌকন দেওয়ার পরে বিক্রি করা, তাহলে সেইখানে ঘাটতি কোথায় পড়ছে? সেখানে তার ন্যূনতম কোয়ালিটির ঘাটতি পড়ছে। তো এই কোয়ালিটি থেকেই কিন্তু আজকে এই কলকাতা নগরী আজকে মানে ধ্বংসের ভূমিতে পরিণত হবে আগামী দিন, যদি কোনো একটা সামান্য ভূমিকম্প হয় বা এখান থেকে যদি মেট্রো রেল পাশ দিয়ে চলে যায়, তার কম্পনে দেখা যাবে একের পর এক বিল্ডিংগুলো ভেঙে পড়েছে। এবং আমরা আগামী দিনে, বিগত দিনেও আমরা দেখেছি যে ভেঙে পড়েছে, এবং আগামী দিনেও আমরা দেখব যে দুর্নীতির সাথে সমস্ত জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি হচ্ছে। ওই যে যিনি একজন পৌরসভার মালিক আছে না, বলছে অনুব্রত বাঘ এসে গেছে, তো এই বাঘ, সিংহ, শেয়াল, হায়না আমরাও দেখব যে তারা কিভাবে দৌড়াচ্ছে, বাঘের পেছন পেছন দৌড়াচ্ছে, কোন খাঁচায় তারা আছে সেটাও কিন্তু আগামী দিনে দেখার বিষয়, যে বাঘের মতো আছে না শিয়ালের মতো আছে না হায়নার মতো আছে, এটাও কিন্তু মানুষ দেখবে। আপনি যেদিকে নির্দেশ করলেন ফিরহাদ হাকিম, তার কিন্তু ওএসডির বিরুদ্ধেই অভিযোগ। কোথায়? ক্যামাক স্ট্রিট থেকে একেবারে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ জমা পড়লো, টাকা তুলতো, অভিষেক ব্যানার্জির নাম করে বরখাস্ত করেন। দেখুন, টাকা যে উঠছে অভিষেক ব্যানার্জির নামে আমরা আগেও বলেছি, আমরা জানিও, মানুষ জানে, আমরা জানি বলতে মানুষ জানে, এবং ওরা বলে প্রমাণ নেই। তো প্রমাণ আছে, অভিষেক ব্যানার্জির নামে যে টাকা তোলা হয় প্রমাণ আছে। তো যেটা ঘরের ভেতরে মিটিয়ে ফেলা যায়, যেখানে রাজ্য সরকার বলছে, রাজ্য সরকারের আধিকারিকরা বলছে, মানে এখন রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস তো আলাদা কিছু নয়, মানে যেটা তৃণমূল বলছে সেটাই রাজ্য সরকার বলছে। এখন যে কোনো প্রশাসনিক বৈঠক একদম লাইভ স্ট্রিমিংয়ে হয়, অথচ ওই যারা এখানে ডাক্তারদের লাইভ স্ট্রিমিং হলো না, তো যে লাইভ স্ট্রিমিংয়ে সবাই দেখতে পায় যে কী ঘটনা ঘটছে বা কী ঘটনা ঘটছে না, কে বোমা বাঁধে সেটাও উনি জানে, কে তোলে এটাও দিদিমণি জানেন, কিন্তু তার ব্যবস্থা হয় না। কিন্তু দেখুন আজকে এই ফিরহাদ হাকিমের যিনি কাছের লোক যিনি আছেন, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে তার বিরুদ্ধে থানায় যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, সেটা কি ঘরের ভেতরে মেটাতে পারতো না? তাহলে কি কোথাও তাদের মানে ভাগ বকরায় কোথায় টান পড়ছে, তাদের অধিকারে কোথায় টান পড়ছে? এবং এই যে তোলাবাজিটা অভিষেক ব্যানার্জির নাম করে কত দূর অবধি হচ্ছে, কারা করছে, কোথায় করছে, সেই জায়গায় নিজেদের মধ্যে যে এই যে টানাপোড়েন, মানে কে কতটা টাকা নিচ্ছে, কে কতটা টাকা দিচ্ছে, কে কোথা থেকে নিচ্ছে, এবং কে বড় নেতা হচ্ছে, কার ক্ষমতা দখল কতটা হচ্ছে। আমি যদি বলি এখানে 2 নম্বরে যাওয়ার বেশ লড়াই রয়েছে, মানবেন? একদম আছে। 2 নম্বরে যাওয়ার, 1 নম্বরে যাওয়ার, অর্থাৎ ক্ষমতা দখল, যেটা আমি প্রথমেই ইঙ্গিত করলাম, এই ক্ষমতা দখলের লড়াইতেই আজকে কিন্তু ফাঁসি কাটে ঝুলতে হলো এই ফিরহাদ হাকিমের কাছের কোনো মানুষকে। তো স্বভাবতই মানুষ জানে, ওপেন সিক্রেট যেটা 80 টাকা না 100 টাকা না 200 টাকা সেটা আমরা জানি না, কিন্তু স্কোয়ার ফিট বলে যে কাউন্সিলর এবং বিধায়করা চিহ্নিত হয়েছে এটা কিন্তু মানুষ জানে। এবং রন্ধ্রে রন্ধ্রে এই পৌরসভাগুলোতে দুর্নীতি, চাকরি ক্ষেত্রে দুর্নীতি নেই কোথায়? যে মমতা ব্যানার্জি বলেছেন না যে 5টা কাজ করলে একটা ভুল হয়, আমি জিজ্ঞেস করতে যাই 5টা কাজ কি? আজকে শিক্ষা চুরি, শিক্ষা দপ্তর, সেখানে দুর্নীতি। আজকে খাদ্য দপ্তর, খাদ্যের বিভিন্ন লোক ধরা পড়েছে, খাদ্যমন্ত্রী ধরা পড়েছে, সেখানে চুরি। আজকে স্বাস্থ্য দপ্তর কী পরিস্থিতি মানুষের চোখের সামনে এসছে, সেখানে ভুয়ো ডাক্তার, ভুয়ো ওষুধ, বিভিন্ন জায়গায় দুর্নীতি, সেখানে দুর্নীতি। আজকে পুলিশ, যে কোনো কাজ এই পুলিশকে দিয়ে করানো হচ্ছে, পুলিশকে ছত্রছায়ায় এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের চোর, ডাকাত, খুনি, রেপিস্ট, তারা পুলিশের ছত্রছায়ায় রয়েছে। এটা ঠিক করে দেবে ওপরের নির্দেশে যে কাকে সাজা দেওয়া হবে, কাকে কেসে জড়ানো হবে আর কাকে ছাড়া হবে, তবেই কিন্তু তার মানে দুর্নীতির ঘুঘুর বাসা এই পুলিশ দপ্তর। এবং আপনারা যে মুখ্যমন্ত্রীর হাতে যে দপ্তর রয়েছে চাকরি, গ্রুপ ডি, সেখানে দুর্নীতি, পৌরসভার চাকরিতে দুর্নীতি। তো আপনি যে বললেন 5টা করলে একটা ভুল হয়, তো আপনি 5টা করেছেন, 5টাই তো দুর্নীতি, তাহলে ঠিক কোনটা সেটা আগে বলুন। তো আমরা সেটাকে ছেড়ে বলবো যে আপনি এই 5টা কাজ করেছেন, তার মধ্যে এইটা দুর্নীতিযুক্ত আর এইটা দুর্নীতিমুক্ত। আপনি বলে দিন যে কোনটা আপনার দুর্নীতি মুক্ত আছে আর কোনটা সঠিক কাজ আছে, মানুষ জানতে চাইছে। বেশ, আমার শেষ প্রশ্ন থাকবে, বন্যা দুর্গতদের পাশে মমতা ব্যানার্জি গিয়েছিলেন,
এবং গিয়েছিলেন রচনা ব্যানার্জি। তিনি গিয়ে কুইন্টাল কুইন্টাল জলের কথা বললেন, যা নাকি ডিভিসি থেকে ছাড়া হচ্ছে। এই কুইন্টাল কুইন্টাল জল কি অ্যাকচুয়ালি তরল মাপার কার্যকারী একক? সেটা যেমন জানবো, পাশাপাশি জানবো যে উনি মাঝে মধ্যেই এরকম বলে, এটা কি সচেতনভাবে বলে এই ধরনের বক্তব্য? দেখুন, অ্যাকচুয়ালি যে স্ক্রিপ্ট লেখা হয় সেই স্ক্রিপ্ট বলে অভিনয় করতেই তিনি অভ্যস্ত। সাধারণ মানুষের সাথে জনসংযোগ নেই, কিভাবে কি হয় সেটাও সেই সম্পর্কেও তিনি অবগত নন। সেই জন্য যেখানেই যায়, বর্তমান কি কলকারখানার পরিস্থিতি, কত কিউসেক জল ছাড়া হয়, এই ব্যাপারে তার কোনো ধ্যান ধারণাই নেই। সেই জন্য তিনি এই কথাগুলো কিন্তু বলে ফেলেন। তো তাকে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে, কারণ তিনি এমপি। আমরা দেখেছেন তিনি যখন দাঁড়িয়েছিলেন তখনও কিন্তু তিনি এই ধরনের ভুল কথাগুলো একের পর এক বলে চলেছিলেন, যেটা কিন্তু সমাজের মধ্যে একটা ট্রোল রূপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তো দেখুন, আর যেটা বলছেন, মমতা ব্যানার্জি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলছেন এটা ম্যানমেড বন্যা। তো দেখুন, আজকে ময়ূরাক্ষী নদী থেকে যে জল ছেড়েছে, যে পাঞ্চেত বাঁধ রয়েছে, বা তারপরে আমাদের হচ্ছে ম্যাসেঞ্জার যে বাঁধ রয়েছে, এইগুলো তো রাজ্য সরকারের। তা সেইখান থেকে জলটা কারা ছাড়লো? মানে যেটা এখন মানুষ বলছে, ডাক্তাররা বলছে, ধর্ষণটা হচ্ছে প্রাকৃতিক আর বন্যাটা হচ্ছে ম্যানমেড। তো মমতা ব্যানার্জি সেটাই বলতে চাইছেন। এবং আমাদের এই যে ডিভিসিতে যে কমিটি আছে, সেখানে কেন্দ্র সরকারের একজন থাকে, রাজ্য সরকারের একজন থাকে, এবং আমাদের পাশের রাজ্যের যে ঝাড়খণ্ড, সেখানকারও একজন প্রতিনিধি থাকে, এবং পূর্ণ আলোচনার পরেই কিন্তু এই জলটা ছাড়া হয়। তাহলে সেখানে যারা রাজ্য সরকারের প্রতিনিধি ছিল, তিনি কি করছিলেন? তাদের কি বক্তব্য ছিল? তারা কেন তাহলে বলেননি? তাদের লিখিত বা তাদের কোনো প্রতিবাদ কেন নেই? দেখুন, একটা বিষয় হচ্ছে, কেন্দ্র সরকার প্রচুর টাকা এই বাঁধ মেরামতিতে দেয়। তো সেই টাকা খেলা, মেলা, উৎসব এবং দান মানুষকে কিভাবে এইভাবে থ্রেট করে, বিভিন্ন দুর্নীতি করে, তারপরেও কি করে ভোটটা নেওয়া যায়, এই ধরনের যারা লোকজন রয়েছে তাদের বিভিন্নভাবে সুযোগ দিয়ে, তাদের পয়সা দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে এই মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন পরের পর একের পর জেতার জন্য। কারণ তা না হলে কোটি কোটি টাকা, যে টাকাটাই শাসক দলের হাতে রয়েছে, সেটা চলে যাবে। তো স্বভাবতই এই ভুল বলা এবং কিছু হলেই কেন্দ্রের দিকে আঙুল তুলে সেখান থেকে কিছু টাকা এনে নিজেদের পকেট ভরানো, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। সেই জন্য তিনি খুব সচেতনভাবে এই কেন্দ্রের দিকে, বা আমরা এই যে বন্যা যেটা কেন্দ্রের জন্য হয়েছে তিনি দায়ী করছেন, সেই দিকেই কিন্তু তিনি আঙুল তুলেছেন। বেশ, কলকাতা শহরে প্রতিবাদ করলেই না, একেবারে হাইকোর্টে মামলা হলো, সেখানে রাজ্য সরকারের প্রতিনিধি এবং পুজো কমিটিরা আক্ষেপ করে বলেছিলেন, যদি কেউ প্যান্ডেলে ঢুকে পড়া উই ওয়ান্ট জাস্টিস লেখা বা কেউ যদি প্রতিবাদ করে, কি ভয় পাচ্ছে রাজ্য সরকার? দেখুন, প্রথমে উনি ভেবেছিলেন যে সবাইকে উৎসবে ফিরতে বলবে, মানুষ উৎসবে ফিরবে, কারণ এই রকমই উনি করেছেন যে কোনো কাজ হয়েছে, তারপরে মানুষ কিছু প্রতিবাদ করেছে, আবার থেমে গেছে। তো সামনে পুজো আছে, স্বভাবতই অনেক হয়েছে, এবারে থামিয়ে দাও। কিন্তু এটা ভাবেনি যে দিনের পর দিন মানুষের উপর একের পর এক অন্যায়ের পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু এই অভয়ার ওপর, এই অত্যাচারের প্রতিফলন, যেটা আজকে সাধারণ মানুষ করছে। আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এই কারণে, কারণ প্রত্যেকের ওপরে কোনো না কোনোভাবে থ্রেট এবং কোনো না কোনোভাবে অন্যায় প্রত্যেক দিন এই মানুষগুলোর ওপরে হয়। সেই জন্য মানুষ সচেতনভাবে আজকে বেরিয়ে এসছে এবং তারা এই প্রতিবাদকে চালিয়ে যেতে চাইছে। তারা বলছে, আমরা পুজো করব, কিন্তু উৎসব তখনই পালন করব যখন অভয়ার বিচার হবে। তো এই যে মানুষের প্রতিজ্ঞাবদ্ধ এবং এই যে আন্দোলনকারী মনোভাব, এটা কিন্তু মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে। কারণ মমতা ব্যানার্জির এই কথাকে মানুষ আর ভয় পাচ্ছে না। ডাক্তাররা তাদের সামনে গিয়ে 5 দফা দাবি নিয়ে বলেছিলেন, তিনি বলেছিলেন লাইভ স্ট্রিমিং করতেই হবে, এবং তাদের যে নাছোড় প্রতিবাদ, সেটা কিন্তু কোথাও না কোথাও মমতা ব্যানার্জিকে ভাবিয়েছে। এবং যেভাবে একের পর এক এই পুজোর মধ্যেও আমরা দেখছি, আমরা রাস্তাঘাটে যাচ্ছি, আগে যেরকম এই টাইমে যে বাজার, সেই বাজার কিন্তু এই জাস্টিস ফর আরজিকর, এই আরজিকরের যে জাস্টিস চাওয়ার জন্য, সেটা কিন্তু প্রায় খুব রুগ্ন, মানে একদমই খুবই কম দেখা যাচ্ছে। এটা কিন্তু সাধারণত এই পুজো মার্কেটে হয় না। তার মানে ভাবুন, একটা মৃত্যু সারা
পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে, কারণ এখানে নারী সুরক্ষিত নয়। নারী সুরক্ষিত থাকলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হবে। এখানে আমরা নারী পূজন করি, আমরা এই দুর্গা পুজোয় আমরা অসুর শক্তির নিধন করি, শুভ শক্তির আবাহন করি। তো সেই শুভ শক্তি যদি পশ্চিমবঙ্গে না থাকে, অসুর শক্তিতে যদি চারিদিকে বিরাজ করে, তাহলে কোন শক্তি দিয়ে আমরা আগামী দিনের শুভ শক্তিকে আহ্বান করব? তো সেই জন্যই মানুষ বলেছে যে আমরা পুজো করব ঠিকই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই অসুরদের বিচার হচ্ছে, ততক্ষণ আমরা উৎসব করব না। তো এই বিষয়টাকেই কিন্তু মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, এবং সেই জন্যই আজকে আপনারা ন্যায় সংহিতার আইন বলুন বা 144 ধারা বলুন, আজকে পুজোর আগে একটা এই ধরনের, এটাও একটা থ্রেট, এটাও এক ধরনের, মানে পুজো করতে বলছেন, অথচ তিনি 144 ধারা বা 163 যাই বলুন ওনারা জারি করছেন যাতে মানুষ এখানে না পৌঁছায়। আরে একটা জায়গায় অঞ্জলি দিতে গেলেও তো সেখানে 20 জন থাকবে, ওই পুজো মণ্ডপেও তো যে মন্ত্র পড়বে, দুজন পুরোহিত, তার যে জোগাড় করবেন, যিনি মন্ত্র বলবেন, যিনি ফুল আনবেন, যিনি ঢাক বাজাবেন, সেখানেও তো 5 জনের বেশি থাকবে। তার মানে পুজোটাই সম্ভব নয়। তাহলে উনি যেটা বলছেন, তাহলে তো পুজোটাই বাতিল করে দিতে হয়। তাহলে উনি কোনটা চাইছেন? সত্যিকারের তিনি পুজো চাইছেন নাকি তিনি ভয় পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমি বলবো উনি ভয় পেয়েছেন, যার জন্যই কিন্তু উনি বলেছেন উৎসবে ফিরতে, কিন্তু মানুষ বলছে আমরা পুজো করব কিন্তু উৎসব করব, যারা দোষী তাদের শাস্তি হওয়ার পর উনি জানেন এই দোষীদের মধ্যে কিন্তু উনিও পড়েন, তাই উনার বুকটা, উনার হাঁটুটা কাঁপছে। ওই জন্যই তিনি একের পর এক আইনের মাধ্যমে মানুষের মুখকে বন্ধ করে রাখতে চাচ্ছে। আপনি ভাবুন যে আজকে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন, এবং আরেকদিন যেদিন হয়েছিল সেদিনকে 34 জন উকিল ছিল, লয়ার ছিল। এদের কাদের পয়সা? আমার আপনার ট্যাক্সের টাকায় সওয়াল জবাব হচ্ছে, কাদের বাঁচাতে ডিপেন্ড করতে হবে, কিন্তু কাদের জন্য ডিপেন্ড করছেন এত উকিল দিয়ে? কাদের জন্য? কারণ উনি জানেন যে উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, এবং এই যে নারকীয় ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এবং ভাবুন একটা জীবনদায়ী ওষুধ, সেইখানে পর্যন্ত, সেই ওষুধগুলো পর্যন্ত জাল ওষুধ, ভাবা যায় যে মানুষের জীবন নিয়ে কীভাবে ছিনিমিনি খেলেছে মমতা ব্যানার্জি। তো উনি ভয় পাচ্ছেন, এবং আমাদের এই একটাই দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ এই যে প্রভাবশালী মুখ্যমন্ত্রী, যার কাছে 3-3টে দপ্তর আছে, যিনি পুলিশকে দিয়ে, পুরো স্বাস্থ্য দপ্তরকে দিয়ে এই ধরনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছেন, তার জন্য আগামী দিনে এই শাস্তি কিন্তু পুলিশ মন্ত্রী হতে পেতে পারেন। সেই জন্য মানুষের এই ধরনের আন্দোলনকে, মানুষের প্রতিবাদকে তিনি আইনের দ্বারা বন্ধ করতে চাইছেন, কিন্তু উনি আর পারবেন না। মানুষ উনার এই আইন, উনার এই বাধাকে আর কেয়ার করছেন না। উনি কত লোককে জেলে ভরবেন? সবাই জেলে যেতে প্রস্তুত আছে। আমাদের একটা মেয়েকে পক্সো কেস দিয়ে কবের থেকে জেলে রেখে দিয়েছে, অথচ সত্যিকারের যারা পক্সো আইনে যাওয়ার কথা, এই 9 তারিখের পর থেকে যত রেপ হয়ে গেছে, প্রচুর রেপ হয়েছে, দেখুন তো কতজনকে পক্সো দিয়েছে, কতজনের ব্যাপারে মমতা ব্যানার্জি মুখ খুলেছে। এই 9 তারিখের পরে যতগুলো ঘটনা ঘটে গেছে, এই রেপ, এই মলেস্টেশন, বিভিন্ন ঘটনা, খুন, বলেছে মমতা ব্যানার্জি? একটাও বলেননি। সেই জন্য মমতা ব্যানার্জি দোষীদের সাথে রয়েছে, মমতা ব্যানার্জি খুনিদের সাথে রয়েছে, মমতা ব্যানার্জি রেপিস্টদের সাথে রয়েছে, কারণ এদেরকে দিয়েই বুথ দখল করতে হয়, এদেরকে দিয়েই ভোটে জিততে হয়। সেই জন্য মমতা ব্যানার্জি বুঝে গেছে যে মানুষের আন্দোলন, যে গণ আন্দোলন, যে জন আন্দোলনের রূপ নিয়েছে, এই আন্দোলনকে থামানো যাবে না, তাই আইন দিয়ে থামাতে চাইছে। মমতা ব্যানার্জি পারবে না।